Welcome dear students, WBPSC ওয়ালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি WBCS 2023 সালের মেন এক্সামিনেশন চলছে। 16 তারিখ শুরু হয়েছে, আগস্ট মাসের 16 তারিখ। অপশনাল পেপার বাকি আছে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে আমরা আজকের ক্লাসটা করছি। আমি সুনীল কুমার সরকার। পরীক্ষা হয়ে গেছে, তাহলে আমার কাজ কি? একটাই কাজ বাকি ছিল, সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালিসিস। তো আমাদের WBPSC ওয়ালার পক্ষ থেকে এই কাজটা আমরা প্রতি বছর করে থাকি, প্রত্যেক এডুকেটর করে থাকেন। তো সেই হিসেবে আজকে আমরা বাংলা প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ WBCS মেন্স 2023 সালের 16ই আগস্ট কম্পালসারি বেঙ্গলি যে পরীক্ষা হয়েছে 200 নম্বরের, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করছি। কিভাবে এই উত্তরটা তোমরা যারা লিখেছো প্রত্যেকেই উত্তর লিখেছো এবং অনেকেই আমাকে জানিয়েছে যে স্যার পরীক্ষা খুবই ভালো হয়েছে, যা প্র্যাকটিস করেছিলাম সেই প্র্যাকটিস আমাদের খুব কাজে লেগেছে, এবং অনেকে বলছে কিছু প্রশ্ন তো আমরা কমন পেয়েইছি। তো যাই হোক, সারা বছর প্র্যাকটিস করলে এগুলো খুব স্বাভাবিক ব্যাপার যে কিছু প্রশ্ন তুমি হুবহু কমন পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা একটু তোমাদের জাস্ট আলোচনা করা। এখন আমার যে আলোচনা হবে সেটা দিয়ে তো আর উত্তর পাল্টানো যাবে না, উত্তর যা হয়েছে সেটাকে আর পাল্টানো যাবে না, কিন্তু তবুও একটু কৌতূহল থাকে কেমন হয়েছে যা লিখেছি, সেটায় আপনার কি মতামত বা অন্যান্য শিক্ষকদের কি মতামত, সেইটার জন্যই একটু আলোচনা, যাতে আমরা এর পরে কোনো পরীক্ষা যখন আসবে, শুধু BCS নয় অন্যান্য পরীক্ষাও যখন আসবে, তখন ছোট ছোট যে ভুলগুলো হয় সেগুলো যাতে আর না হয়, সংশোধন করে যাতে আমরা একটা ভালোর দিকে এগিয়ে যেতে পারি, সেই জন্যই এই পর্যালোচনার ক্লাস। তো আমরা এগোই। তো বুঝতেই পারছো আজকে হচ্ছে WBCS বেঙ্গলি কোয়েশ্চেন অ্যানালিসিস। আমি এখানে পুরো প্রশ্নপত্রটা নিয়ে আসিনি, আমাদেরই এক স্টুডেন্ট আমাকে তার প্রশ্ন পাঠিয়েছিল, সেটাকেই আমি কপি করে এখানে নিয়ে এসেছি, কিন্তু প্রতিটি কোশ্চেন আলাদা আলাদা স্লাইডে আমি এখানে নিয়ে এসেছি। তোমরা জানো যে 5টা প্রশ্ন BCS এ লিখতে হয়, প্রতিটি প্রশ্নের মান থাকে 40 করে। তবে এবছর একটা পরিবর্তন হয়েছে, ছোট্ট পরিবর্তন মানে প্রশ্নে পরিবর্তন নয়, প্রশ্নের সংখ্যায় পরিবর্তন হয়েছে। সেটা বলি, 2014 সালে যখন এই 200 নম্বরের কম্পালসারি বাংলা এলো, মাঝে মাঝেই পরিবর্তন হয়, আরও একটা পরিবর্তনের কাছাকাছি হয়তো আমরা চলে এসেছি। তো এবছর যে পরীক্ষা হয়েছে 200 নম্বরে, সেখানে 5টা প্রশ্ন লিখতে হয়েছে 2014 সাল থেকে, তাই হয়ে আসছে। 2014 সালে যেহেতু সিলেবাস প্রথম বদল হয়েছিল, মানে আগের সিলেবাস থেকে এই সিলেবাসটা আমরা পেয়েছিলাম, তো সেখানে দেখেছিলাম প্রত্যেকটা প্রশ্ন একাধিক ছিল, অর্থাৎ বেছে নিয়ে লেখার একটা সুযোগ ছিল। লেটার টু দ্য এডিটর একাধিক ছিল, এডিটোরিয়াল রিপোর্ট 2টো ছিল, প্রেসি 2টো ছিল, বোধ পরীক্ষণ 2টো ছিল, এবং অনুবাদ 2টো ছিল। যে কোনো একটা করতে হয়েছে। প্রথম বছর এই সুযোগটা আমাদের দেওয়া হয়েছিল যে বেছে লেখার একটা সুবিধা। তারপর থেকে প্রতি বছর লেটার টু দ্য এডিটর ছাড়া, সম্পাদকের কাছে চিঠি ছাড়া আর কোনোটাই কিন্তু একাধিক প্রশ্ন ছিল না। কিন্তু এবছর দেখলাম 2023 সালের মেন পরীক্ষা হচ্ছে 24 সালে, কিন্তু মেন এক্সাম 2023। এই পরীক্ষাটায় অনুবাদ 2টো প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, অনুবাদের প্যারাগ্রাফ 2টো দেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, সারমর্মের জন্য 2টো অনুচ্ছেদ দেয়নি কেন?
সম্পাদকীয় প্রতিবেদনের জন্য দুটো প্রশ্ন দেয়নি কেন? এর কারণ আমার যেটা মনে হয় যে হয়তো অনুবাদ অনেকেই ভালো করতে পারছে না, এছাড়া তো দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। কারণ খেয়াল করে দেখো 2014 সালে দুটো অনুবাদ দেওয়া হয়েছিল এবং মোটামুটি সহজ ছিল। 2015 এবং 16 সালে অনুবাদের জন্য যে প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল যথেষ্ট বড় ছিল এবং তুলনামূলক কঠিন ছিল। প্যারাগ্রাফ বড় হলে সময় বেশি যায়। তারপরে আমরা দেখলাম 17 সাল থেকে প্যারাগ্রাফ ছোট আসছে এবং অনেকেই এই বিষয়গুলো মাধ্যমিকে চর্চা করেছে। কোন বিষয়গুলো? অনুবাদে যে প্যারাগ্রাফগুলো এসছে সেগুলো আমাদের জানা প্যারাগ্রাফ, বিভিন্ন রেফারেন্স বইতে সেগুলো আছে। এতদিন তাই হয়ে আসছিল, 17, 18, 19, 20 এরকম ধরনের সালগুলোতে এগুলো ছিল। কিন্তু তবুও আমার যেটা মনে হয় যে অনেকেই হয়তো অনুবাদটা ভালো করতে পারছিল না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব অনুমান, নাও হতে পারে। কিন্তু খামোকা অনুবাদের জন্য দুটো প্যারাগ্রাফ দেবে, এটাও আমি ঠিক ধরতে পারিনি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, দুটো প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, নিশ্চয়ই এডুকেটরদের বা কোশ্চেন সেটারদের সুবিধার জন্য নয়, এটা তোমাদেরই সুবিধার জন্য। সত্যিই সুবিধা হয়েছে এবং আমি বলবো যদি একটাও দেওয়া হতো কিছু অসুবিধা হতো না। কারণ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যেভাবে চর্চা করেছে তাদের কাছে কোনো ব্যাপারই নয় অনুবাদটা, তারা সমস্ত কলাকৌশল জেনে গেছে। তো দুটো অনুবাদ ছিল, যখন অনুবাদের প্রশ্ন আসবে তখন আমরা আলোচনা করছি। প্রথমেই আমরা চলে আসব, তোমাদের একটু আগে বললাম যে 200 নম্বরের পরীক্ষা, 180 মিনিটের পরীক্ষা। অর্থাৎ যদি প্রতিটি প্রশ্নের জন্য সময় বিভাজন করা যায় তাহলে হিসেব দাঁড়াচ্ছে 36 মিনিট। কিন্তু আমরা 36 মিনিট পাই না, কারণ পরীক্ষার হলে বেশ কিছু কাজকর্ম থাকে, সেগুলোর জন্য কিছু সময় যায়। তাহলে 30 মিনিট করে এক একটা প্রশ্নের জন্য সময় আমরা পাচ্ছি। এইবারে এবছর কিছু নতুন নিয়ম এসেছে, যেমন প্রেসি শিট দেওয়া হয়নি, তোমরা জানো। যারা এই ভিডিও দেখবে, এই ক্লাস দেখবে, রেকর্ডেড ক্লাস যারা দেখবে, পরীক্ষা এবছর যারা দাওনি তাদের উদ্দেশ্যেই বলছি, যারা আগামীবারে পরীক্ষা দেবে, এবছর প্রেসি শিট দেওয়া হয়নি, সেই উল্লেখ খানিকটা ছিল অ্যাডমিট কার্ডে। আর একটা জিনিস হচ্ছে যে ক্রমে কোশ্চেন থাকবে সেই ক্রমেই তোমাকে উত্তর লিখতে হবে, অর্থাৎ ক্রোনোলজিক্যাল ওয়েতেই তোমাকে লিখতে হবে। মানে উত্তর ওলট পালট করা যাবে না, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এভাবেই লিখতে হবে। তো তাতে অসুবিধা কিছু নেই, যারা সারা বছর প্র্যাকটিস করেছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমাদের পিডাব্লিউতে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করেছে তারা তো বলেছে স্যার কী আছে। আমাকে কিন্তু একজন ফোন করেছে, স্যার আপনি তো বলেছিলেন যে অনুবাদটা আগে করে বোধ পরীক্ষণ পরে করতে। আমি বললাম তা কী হয়েছে, তুমি যদি আগে অনুবাদটা না করো তোমার কি সময়ের অভাব হবে? বলে না না স্যার ঠিক আছে করে দেবো, বাস এটাই দরকার, এই কনফিডেন্সই দরকার। তো যাই হোক, লেটার টু দ্য এডিটর অর্থাৎ দৈনিক পত্রিকার, দৈনিক বাংলা পত্রিকার সম্পাদকের কাছে চিঠি, এটা আমরা প্রথমে দেখব। তো এখানে দেখো তিনটে প্রশ্ন এসছে। দেখো, যে কোনো একটি বিষয় অবলম্বন করে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে 150 শব্দের মধ্যে একটি পত্র রচনা করুন। তো এখানে দেখো, সম্পাদকের উদ্দেশ্যে মানে সম্পাদককে অ্যাড্রেস করতে হবে 150 শব্দের মধ্যে। এটা কিন্তু প্রতিবার বলা থাকে এবং আমি এটা দেখেছি প্র্যাকটিস করাতে করাতে, নতুন যারা আসে তারা এইটাকে অনেকেই 150-এর মধ্যে নিজেকে বেঁধে রাখতে পারে না, এটা প্র্যাকটিস করে করে হয়ে যায়। তো 150 শব্দ কিছুই না, লিখতে লিখতে ফুস করে শেষ হয়ে যায়, একটু কঠিন ব্যাপার। আমাকে অনেকে বলে স্যার 150 শব্দে নিজেকে আটকে রাখতে পারি না, আর সম্পাদকীয় প্রতিবেদন যখন লিখছি তখন আর 200 শব্দের কাছে পৌঁছতে পারছি না। তাই সত্যি এটা একটা সমস্যা। যাই হোক, তো দেখো এবারে এখানে তিনটে বিষয় এসছে। পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত,
মহামারী প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী থেকে মানবতাবোধ এখনো মুছে যায়নি। সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা শিক্ষিত যুব সমাজের মধ্যে নিদারুণ হতাশা ও প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে। এখানে আমি একদম শেষ থেকে শুরু করব। আমরা লেটারে এতদিন দেখেছি যে যে বিষয়গুলো এসেছে সেগুলো বেশিরভাগই পশ্চিমবঙ্গের স্বার্থের সঙ্গে জড়িত। বেশিরভাগ মানে প্রায় সবগুলোই তাই ছিল। এক বছর শুরুর দিকে এক বছর শুধু ভারতের খরা পরিস্থিতি নিয়ে একটা লেখা এসেছিল, যেটা সর্বভারতীয় প্রেক্ষাপটে লেখা যেত। আর একটা বিষয় ছিল বৈদেশিক নীতি। এই দুটো বিষয় ছাড়া, একটা আন্তর্জাতিক আর একটা জাতীয় বিষয় ছাড়া বাকি সমস্ত প্রশ্ন তোমরা দেখবে, আমি তো এটা দেখেই বলছি, বাকি সমস্ত প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের স্বার্থের সঙ্গে জড়িত এরকম ব্যাপারই এসেছিল। কিন্তু এবছর দেখো, এই যে গয়ের কোশ্চেনটা বেকারত্ব নিয়ে এসেছে, সত্যি আমাদের ছাত্রছাত্রীদের যে দুঃখ সেটা পিএসসির প্রশ্নে হয়তো প্রতিফলিত হয়েছে। কিন্তু একটা জিনিস কি হয়েছে, বেকারত্ব খালি আমাদের তো পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের একটা সমস্যা। তো সেখানে ওই জন্য বলছি যে সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা। যখন প্রশ্ন একাধিক থাকে তখন অনেকে মনে করে বাবা কি সুন্দর, আমি বেছে নিতে পারছি, আমার পছন্দের জিনিসটা আমি বেছে নিতে পারছি। কিন্তু খেয়াল করে দেখেছো, মেয়েরা তোমরা যারা পোশাক কিনতে যাও, ছেলেরাও যারা যদি কোনো শপিং মলে যায়, তো গিয়ে পছন্দের পোশাক কিনতে কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, পছন্দের পোশাক কিনতে সময় লাগে। সে আমাদের মা বোনেরা হোক বা আমাদের ভাইয়েরা হোক, যাই হোক, বা আমাদের ছাত্রছাত্রী যেই হোক না কেন, একটা একটা করে দেখে 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 কোনোটা রং পছন্দ হয়, তো কোনোটা রং পছন্দ হয় না, তো কোনোটা নকশা পছন্দ হয় না। এরকম করে করে সময় লাগে, সময় লাগে। তো ঠিক সেরকমই যদি প্রশ্ন একাধিক থাকে, তো কোনটাকে আমি লিখব এটার জন্য একটু সময় যায়। তখন জানবে এই ধরনের পরীক্ষাতে তোমাকে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে। দেখতে হবে যে কোন বিষয়টা লিখলে আমি 150 শব্দের মধ্যে নিজেকে বেঁধে রাখতে পারবো। এমন অনেক খাবার থাকে যেটা অল্প একটু খেলেই পেট ভরে যায়, আবার এমন অনেক খাবার থাকে অনেক খাওয়া যায় কিন্তু পরে দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যায়। তাই এখানেও সেই রকম যে দেখো, এই বিষয়টা আমি বলবো সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা। তার মানে কি, তোমাকে যখন সমগ্র ভারতে বলবে তখন তোমার তো অন্য রাজ্যের ছবিগুলো তোমাকে একটু করে বলতে হবে, একটা দুটো স্টেটের কথা তো বলতেই হবে। তারপরে তুমি বাঙালি, তোমাকে তোমার যন্ত্রণার কথা বেশি করে বলতে হবে। পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, কোন কোন সেক্টরে কেমন নিয়োগ হচ্ছে, কোথায় কেন আটকে যাচ্ছে, এত ছেলে মেয়ে পাশ করছে তাদের কাজ নেই, কেন তারা প্রথাগত শিক্ষার দিকে যাচ্ছে না, এসবগুলো তোমাকে তো আনতে হবে। তো এগুলো আনতে গেলে আমার মনে হয় 150 শব্দের মধ্যে নিজেকে আটকে রাখা কঠিন। তো ঠিক আছে, লিখবে যারা লিখেছো, ঠিক আছে, যার যেটা সুবিধা মনে বেশি সেটা লিখবে। এবার এসো, মহামারী প্রমাণ করে দিয়েছে পৃথিবী থেকে মানবতা বোধ এখনো মুছে যায়নি। আমার এই প্রশ্নটি মনে হয়েছে, দ্বিতীয় প্রশ্নটি মনে হয়েছে সবচেয়ে বেশি শব্দ এখানে খরচ হবে, সবচেয়ে বেশি শব্দ এখানে খরচ হবে। যারা এবছর পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই আমাদের অতি সম্প্রতি যে মহামারী পার করে এলাম আমরা, প্রত্যেকেই তার সঙ্গে যুক্ত। তার কবল থেকে কেউই মুক্ত নয়। এখনও আমরা কোভিড নিয়ে বেঁচে আছি। এই তো কিছুদিন আগে আমার নিজেরই জ্বর হলো, ছাড়তেই চায় না, এখনও আমার মুখের স্বাদ ফেরেনি ঠিকঠাক, শারীরিক দুর্বলতা এখনও কাটেনি। তো যাকে জিজ্ঞেস করছি বলছে কোভিডই হয়েছে, পরীক্ষা করার দরকার নেই, কোভিডের ওয়েভ এখনও রয়েছে। হ্যাঁ, জ্বর মানেই সেটা রয়েছে। সত্যি সেটা আমার নিজেরও মনে হচ্ছে, তখনও হয়েছিল আর এখনও সেইটা হচ্ছে। তাহলে এই যে আমি যে মহামারীর একটা ছাপ আমি বা স্মৃতি বহন করে চলেছি, তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও এই ঘটনার সাক্ষী, তাহলে তারা এটা খুব সুন্দর লিখতে পারবে। কিন্তু এখানে বিষয়টা অনেক বড় হবে কোথায় বলো তো, মানবতা বোধ এখনো মুছে যায়নি। এইটা যারা লিখবে, দেখো কি কি বিষয় তোমাকে উল্লেখ করতে হবে,
যে লকডাউন যখন হলো তখন দেখা গেছে প্রচুর টাকা রোজগার করে এরকম মানুষরা বেকার হয়ে গেছিল। প্রচুর টাকা রোজগার করে লাখের উপরে যাদের মাইনে ছিল বেসরকারি প্রতিষ্ঠানে, তারা কিন্তু সম্পূর্ণ বেকার হয়ে গেছিল। একমাত্র সরকারি চাকরি কত যে সুরক্ষিত কাজ সেটা লকডাউনে প্রমাণ হয়ে গেছে। এই জন্যই সবাই সরকারি চাকরি খুঁজছে, তাই খোঁজা উচিত। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানেও তো প্রচুর কাজ। তো যাই হোক, লকডাউন আমাদের শিখিয়ে দিয়েছে যে দুঃসময়ে বেঁচে থাকতে হবে কি করে। তাহলে বলো, এই সময়টা আমরা দেখেছি বহু মানুষ, তার সবার তো আর সঞ্চয় প্রচুর থাকে না, সঞ্চয় যাদের অল্পাদ্য ছিল 1-2 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। চিকিৎসা করতে হয়েছে, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তো কিনতে হয়েছে, ফলে সঞ্চয় কিন্তু শেষ হয়ে গেছে। যাদের ছিল তারা আলাদা ব্যাপার। আচ্ছা, যাদের প্রচুর ছিল তারা আবার অসুস্থতা তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। তো এখন এইটা যখন তুমি লিখবে, কী কী পয়েন্ট আসবে? প্রথম কথা, মহামারীটা কি সেটা তোমাকে একটু উল্লেখ করতে হবে। তারপরে আমাকে দেখাতে হবে এই সময় কিভাবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি যে যারা দিন আনি দিন খাই, যাদের অবস্থা ছিল, বিভিন্ন দিন মজুর যারা, তারা কিন্তু তাদের কোনো হাতে টাকা পয়সা ছিল না। তো তাদের সাহায্যের জন্য বিভিন্ন সংস্থা উদ্যোগী হয়ে খাবারের প্যাকেট তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা একটা পয়েন্ট দিতে হবে। তারপরে আমাদের নিজেদের এলাকাতেই শিক্ষিত বেকার এবং যাদের সাধ্য আছে তারা, এবং শুধু শিক্ষিত কেন, বিবেকবান মানুষ যারা, সবাই কিন্তু একটা গোষ্ঠী তৈরি করে যার যা ক্ষমতা, যে যা পেরেছে সেইটা তারা মানুষের হাতে পৌঁছে দিয়েছে, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। আচ্ছা, এটা যেমন একটা গেল। সেই রসদের মধ্যে কি ছিল? চাল ছিল, আলু ছিল, ডিম ছিল, সয়াবিন ছিল, তেল ছিল, তাই তো? আবার হাত শুদ্ধির জন্য একটা সাবান ছিল, কেউ কেউ স্যানিটাইজারের বোতলও দিয়েছে। তাহলে এসবগুলো দিয়েছে কেন? দিয়েছে হে বেঁচে থাকার জন্য এবং জীবাণুমুক্ত থাকার জন্য, এটা দিয়েছে। এরপরে আমরা দেখেছি যে সরকার থেকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে, বহু দিন ধরে দেওয়া হয়েছে। অনেক জায়গায় রান্না করা খাবার দেওয়া হয়েছে। কে দিয়েছে রান্না করা খাবার? সাধারণ মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে টাকা পয়সা জোগাড় করে রান্না করে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এগুলো কিন্তু দেখেছি। আচ্ছা, তো এই জিনিসগুলো বলতে হবে। মানবতা এখনো বেঁচে আছে সেটা বলতে গিয়ে দেখা যাবে অনেকে কোভিডে আক্রান্ত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া এবং তাদেরকে মিনিমাম সাহায্য করা। অনেক বাড়িতে সবারই কোভিড হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের কুসংস্কারের জন্য অনেকে ছোঁয়াছুঁয়ি এড়িয়ে যাচ্ছে, তাদেরকে সাহায্য করছে না। কিন্তু অনেকেই দেখা গেছে তাদের বাড়ির সামনে খাবার রেখে এসেছে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দরজার সামনে রেখে এসেছে। এগুলো হয়েছে। সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যক্ষেত্রে যারা জড়িত ছিলেন সেই সময়ে, তারা কিন্তু প্রাণের মায়া ত্যাগ করে স্বাস্থ্য পরিষেবা অচল রেখেছিলেন। তাদেরকে আমরা কুর্নিশ জানিয়েছিলাম, সম্মান জানিয়েছিলাম। ডাক্তার বন্ধু বা প্যাথোলজিক্যাল ইউনিটে যারা চাকরি করেছেন, নার্স, যে সমস্ত পুরুষ এবং মহিলা যারা নার্সিং সিস্টেমের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই, এবং আমরা নিজেরাও ভয়ে ভয়ে থাকতাম। আমার বাড়ির কোনো সদস্য যখন হাসপাতালে থেকে ফিরতো, তখন আমাদেরও কিন্তু বুক ঢিপঢিপ করতো যে ওর কিছু হলো না তো, ও সুরক্ষিত আছে তো। আমরা কিন্তু এইটা ভেবেছি। তাহলে সে কেন গেছে? শুধু কি চাকরি করার জন্য গেছে? না, মানবতা রক্ষা করার জন্য গেছে। তো এইসব পয়েন্টগুলো দিতে হবে। আর সরকার, দুই সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তারাও প্রচুর সাহায্য করেছেন, এগুলো দিতে হবে। তাহলে এই যে আমি এতক্ষণ ধরে বললাম, ভাবো তো এই পয়েন্টগুলো তোমার যদি অর্ধেকও মনে আসে, দেশের মধ্যে তুমি নিজেকে কিভাবে আটকে রাখবে? আবেগপ্রবণ হয়ে পড়বে। তাহলে এটাও কিন্তু আমার মনে হয় যে এটাও খুব ভালো ভালো সবই। এবার এসো কয়েকটা, আমি যতটুকু জানি বেশিরভাগ ছেলেমেয়ে এটা লিখেছে, বেশিরভাগ ছেলেমেয়ে এটা লিখেছে, কিন্তু তুলনামূলক এটা কঠিন। পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত। তবে এই যে বলছি দেশের মধ্যে আটকে রাখা কঠিন, যারা পারে তারা কিন্তু পারে, যাই লিখুক না কেন
তারা পারে। পরমাণু যুদ্ধ, তাহলে পরমাণু যুদ্ধের স্মৃতি ইতিহাস থেকে আমরা এখনো পাই, কারণ আমরা কেউ যারা আমাদের বিসিএস অ্যাসপিরেন্ট যারা, তারা কেউ 1945 সালে জন্মায়নি। আর খেয়াল করো যে মাসে এই পরীক্ষাটা হচ্ছে 16 আগস্ট, সেই আগস্টেরই 6 তারিখ আর 9 তারিখ পরমাণু যুদ্ধের একটা ক্ষতচিহ্ন হিসেবে সারা পৃথিবীতে রয়ে গেছে। 6 আগস্ট হিরোশিমা দিবস, 9 আগস্ট নাগাসাকি দিবস, তাই তো? তাহলে এই যে দুটো দিন এই মাসেই পিএসসি কিন্তু জানবে, তারা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলি আমরা, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাকে ছুঁয়ে যায় প্রশ্নপত্রে। এটা আমি বহু বছর দেখেছি, পরপর দেখেছি। তারা যে সময়ে কোশ্চেন তৈরি হচ্ছে সেই সময়কে তারা ছুঁয়ে যান। তো যাই হোক, তোমরা যারা বিশেষ পরীক্ষা দাও, তোমরা ইতিহাস তো খুব ভালো করে পড়ো, তো এই দুটো ডেট তোমার এমনিই আসবে। আচ্ছা, তো আমরা আর চাই না যে পরমাণু যুদ্ধ আবার হোক, আমরা চাই না, কিন্তু আমরা জানি পৃথিবীতে বহু দেশ পরমাণু শক্তিধর হয়ে উঠেছে। দিন দিন তারা পারমাণবিক শক্তি বাড়িয়ে চলেছে। এইবারে দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও সম্প্রতি গাজা ভূখণ্ডে যে যুদ্ধ চলছে, সেখানে তাকে কেন্দ্র করে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গেছে, এবং এখন আন্তর্জাতিক স্তরে কেউ চায় না নিষিদ্ধ হয়ে যেতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি আমার পাশের কান্ট্রির সঙ্গে আমি যুদ্ধে লিপ্ত হই, প্রত্যেকেরই যুক্তি থাকে যে আমি কেন আক্রমণ করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আন্তর্জাতিকভাবে আমি অনেক ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে যেতে পারি, তাতে অসুবিধা হবে। এগুলো উপেক্ষা করেও অনেকে যুদ্ধের ব্যাপারে আগ্রহী থাকে, কিন্তু তাকে 5 বার ভাবতে হয় যে এটা ভবিষ্যতে আমার দেশের ওপরে কোনো অর্থনৈতিক বা কোনো অন্যরকম সমস্যা ফেলবে কিনা। ফলে আমরা আতঙ্কিত শুধু এগুলো নিয়ে নয়, আমাদের পৃথিবীর যে মানুষ, তাদের ক্ষয়ক্ষতি, বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি নিয়েও আমরা চিন্তায় থাকি। তো সম্প্রতি ইসরায়েল প্যালেস্তাইন ছাড়াও আমাদের ভারতবর্ষের আলোচনা আসবে। ভারতবর্ষের 2 প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং চীনের সঙ্গে সবসময়ই একটা উত্তপ্ত পরিবেশ রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে একেবারে অতি সম্প্রতি বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখান থেকেও কিছু কিছু উত্তেজক কথাবার্তা ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে। তো তাদের কাছে যে পারমাণবিক শক্তি নেই, আমরা জানবো কী করে? তো বলা যায় না কে কখন কি করবে। এই জন্য ভারতবর্ষ 1000 বছরের ইতিহাসে কাউকে আক্রমণ করেনি, এটা এই লেখা বেরিয়েছে। 1000 বছরের মধ্যে ভারতবর্ষ কখনো কাউকে আক্রমণ করেনি, প্রতিহত করেছে, প্রতিহত করেছে। তাহলে ভারতবর্ষ সহনশীলতার দেশ, এবং সে যে দুর্বল তা নয়। এখন সারা পৃথিবীতে অনেক শক্তিধর দেশ ভারতবর্ষকে সমীহ করে চলে, অর্থাৎ আঘাত দিলে ভারতও প্রত্যাঘাত দিতে পারে। এইটা গর্বের কিছু না, বরং এটা এই পারমাণবিক যে শক্তিগুলো রয়েছে, শক্তিধর দেশগুলো রয়েছে, তাদের মধ্যে একটা কিন্তু প্রতিযোগিতা চলতেই থাকে। তো সেখানে বলছে যে সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত, এই জায়গাটা আমাদের টার্গেট করতে হবে। সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত কেন? আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, এ পাড়ায় বুড়ি মরলে ও পাড়ায় খবর যায়। হ্যাঁ, কাঁঠাল ভাঙলে গন্ধ ছড়িয়ে পড়ে, সেইটাকে বলা হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, যদি আমাদের প্রতিবেশী কোনো দেশের সঙ্গে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, তো দেখা যাচ্ছে তার রেশ সারা পৃথিবীতে পড়বে। শুধু আমাদের দেশে কেন, যে কোনো দেশে প্রত্যেকেরই বন্ধু রাষ্ট্র আছে, তারা বলবে প্লিজ হেল্প মি, তখন যেতে হবে তোমাকে। তাহলে কি হবে? আমাদের দেশের কোনো সৈন্যকে যেতে হবে সেখানে, সে তো জীবনকে বাজি রেখেই যাবে। তাহলে এই ধরনের অনেক কিছু ব্যাপার আসবে। কিছু আন্তর্জাতিক চুক্তি আছে, সেগুলোর নিশ্চয়ই উল্লেখ থাকবে এখানে। কিন্তু আমি বলবো বাকি দুটো যেমন তুমি সাবলীলভাবে লিখতে পারবে, এইটা অতটা সাবলীলভাবে পারবে না। কিন্তু আমি বলবো যে বিষয়ে আমরা অনেকটা জানি,
সেই বিষয়ে 150-র মধ্যে নিজেকে আটকে রাখা কঠিন। ওকে, তো আমরা এই গেলাম যে চিঠি 150 শব্দের মধ্যে 3টে চিঠি আছে, যে কোনো একটা লিখতে হবে। তো মনে হয় এক একটাই অনেকেই লিখেছে, আমাকে বলেছে, অনেকেই বলেছে যে স্যার আমি এক একটা লিখেছি। ঠিক আছে, 3টেই লিখতে পারতে, যে কোনো একটা, সবগুলোই সোজা। এবার আমরা আসি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এই যে 2014 সাল থেকে দ্বিতীয় প্রশ্ন প্রতিবেদন। তোমরা জানো যে প্রতিবেদন 2 প্রকার। আমি একটু দেখিয়ে দিই, আরেকবার মনে করে দিই তোমাদের। চাকরির পরীক্ষায় প্রতিবেদন 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন, আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম। এই যে লেটার এসছিল, এখানে খেয়াল করে দেখবে বাংলাতে সম্পাদকের কাছে চিঠি, কিন্তু ইংরেজিতে কি এসেছে তোমরা নিশ্চয়ই জানো। একটা হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখতে হয়েছে। কিসের জন্য? না, আর্থিকভাবে দুর্বল যে শ্রেণী আছে তাদের সার্টিফিকেট নেওয়ার জন্য। ইডব্লিউএস সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখতে হয়েছে। আর একটা হচ্ছে যে সত্যেন্দ্রনাথ টেগোরে যে ইনস্টিটিউট আছে, যেখানে সরকারি উদ্যোগে আইএএস আইপিএস পড়ানো হচ্ছে, ইউপিএসসি পড়ানো হচ্ছে, সেখানে তুমি যাতে পড়তে পারো তার জন্য, সেই সুযোগের জন্য একটা চিঠি লেখা। তাহলে খেয়াল করো, দুটোই কিন্তু আবেদনপত্র। তুমি যখন সরকারি কোনো পদাধিকারীকে চিঠি লিখবে যে আমার একটা আমি আর্থিকভাবে পিছিয়ে আছি, সেই জন্য আমাকে একটা শংসাপত্র দেওয়া হোক, তাহলে এইটা বাংলায় যে স্টাইলে হবে সেটা কিন্তু এটা নয়। তো ইংরেজিতে যে দুটো চিঠি এসেছে দুটোই কিন্তু আবেদনপত্র। এটা নিশ্চয়ই ইংলিশ টিচার তোমাদেরকে আলোচনা করে দেবেন। আমি কেন বলছি, আমার সঙ্গে তুলনাটা করছে আর কি, ফরম্যাটের তুলনা করছে। আবেদনপত্র যেখানে বিষয়ের উল্লেখ থাকবে, আবেদনপত্রে বিষয়ের উল্লেখ থাকে, কিন্তু এখানে কিন্তু বিষয়ের উল্লেখের প্রয়োজন নেই। আমি তোমাদের যখন লেটারে ক্লাস করিয়েছি যে 3 ধরনের চিঠি আমাদের আসে, বাবা মা আত্মীয় স্বজন, তার ফরম্যাট দেখিয়েছি, সম্পাদকের কাছে চিঠির ফরম্যাট দেখিয়েছি, এমনকি ইংরেজিতে যে দুটো লেটার এসেছে মানে আবেদনপত্র, তারও ফরম্যাট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সম্পাদকের কাছে চিঠির যে ভাষা আর আবেদনপত্রের ভাষা সম্পূর্ণ আলাদা। যাই হোক, আমরা এখানে ছিলাম সাধারণ প্রতিবেদন আর সম্পাদকীয় প্রতিবেদন। তো এটা হচ্ছে কি জেনারেল রিপোর্ট। আর এটা এডিটোরিয়াল রিপোর্ট। এ দুটো তফাৎ তোমরা জানো।
চাকরির পরীক্ষায় শুধু প্রতিবেদন আসে, আর বিসিএস এ সম্পাদকীয় প্রতিবেদন আসে। তো এডিটোরিয়াল রিপোর্ট বা সম্পাদকীয় প্রতিবেদন অনলি WBCS কম্পালসারি বেঙ্গলিতে আসে, আর এইটা ICDS ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিসে আসে। অন্যান্য পরীক্ষা SI এগুলোতে আসে, এটসেট্রা। তাহলে WBCS এর 2014 সাল থেকে সম্পাদকীয় প্রতিবেদন আসছে। এর বৈশিষ্ট্য কি? 200 শব্দের মধ্যে লিখতে হয়, আর একটা মন্তব্য দেওয়া থাকে, তার পক্ষে লিখতে হয়। এবছর একটা ছোট্ট ভুল প্রশ্নপত্রে ছিল, যেটার জন্য অনেকেই হয়তো একটু সমস্যায় পড়বে। দেখো, নিম্নলিখিত বিষয় অবলম্বনে 200 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখুন। প্রতিবেদন লিখুন, কিন্তু জানবে এটা হবে সম্পাদকীয়, শব্দটা লেখা হয়নি, হয়তো ছাপতে ভুল হয়েছে, হয়তো না, নিশ্চিতভাবে হয়েছে। তোমরা বলবে আপনি কি করে এতটা কনফার্ম হচ্ছেন যে ওখানে সম্পাদকীয় লিখতে হবে? এখানে যে সম্পাদকীয় লিখতে হবে, আপনি কি করে এতটা কনফার্ম হচ্ছেন আমি বলে দিচ্ছি। আজ পর্যন্ত যতগুলো পরীক্ষায় প্রতিবেদন এসেছে, যখন শুধু প্রতিবেদন থাকে তখন সেটা জেনারেল রিপোর্ট ধরা হয়, নিউজ পেপার রিপোর্ট যেটা। কিন্তু সেই প্রশ্নে কখনো এরকম একটা মন্তব্য থাকে কি? এরকম মন্তব্য থাকে কি? ইনভার্টেড কমা দিয়ে একটা মন্তব্য থাকে কি? ক্লার্কশিপে কোশ্চেন দেখো, মিসলেনিয়াস সার্ভিসের কোশ্চেন দেখো, WBPSI, KPSI, ICDS এগুলোর কোশ্চেন দেখো, ইংরেজির কোশ্চেন দেখো। সমস্ত পরীক্ষায় তো বাংলা ইংরেজি দুটোতেই রিপোর্ট আসে। BCS এ জেনারেল রিপোর্ট, আর বাংলাতে এডিটোরিয়াল রিপোর্ট। তাহলে জেনারেল রিপোর্ট বা সাধারণ প্রতিবেদন যখন অন্যান্য পরীক্ষায় আসছে, ইংরেজি বাংলা যাই হোক, সেখানে কি এরকম মন্তব্য থাকে? থাকে না। শুধু একটা বিষয়ের উল্লেখ থাকে, পরিবেশ দূষণ, হকার উচ্ছেদ, বিশ্বস্নায়ন, এই সম্পর্কে বলা হয়, বা কোনো একটা ঘটনার উল্লেখ করে দেওয়া হলো, সেই ঘটনার উল্লেখ করে দিয়ে বলা হয়, ছোট ছোট পয়েন্ট দেওয়া হয়। যেমন তোমরা ক্লার্কশিপে পাবে 3-4টে পয়েন্ট দেওয়া হলো, দিয়ে বলল এই সূত্রগুলোকে মাথায় রেখে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন লিখুন। এই তো সাধারণ প্রতিবেদনের বৈশিষ্ট্য, কোশ্চেনের বৈশিষ্ট্য। কিন্তু WBCS এ কম্পালসারি বেঙ্গলিতে আমরা 2014 সাল থেকে দেখছি এরকম একটা মন্তব্য দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন এই মন্তব্যের সপক্ষে। তাহলে বোঝাই যায় যে কিছু একটা ভুল হয়েছে। তোমরা বলবে কি বলেন স্যার, PSC কোশ্চেনে ভুল করে? হ্যাঁ করে, PSC কোশ্চেনে ভুল করে। আমার এই রেকর্ডিং তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা মিলিয়ে নেবে। 2014 সালে WBCS এর বাংলা কোশ্চেনে মনীষী বানান ভুল ছিল। PSCরই প্রশ্ন এটা। তাহলে PSC ভুল করতে পারে না? ভুল তো মানুষ মাত্রই করে। হয়তো যিনি লিখেছেন, যে স্যার প্রশ্নটি তৈরি করেছেন, আমি ধরে নিচ্ছি তিনি ঠিক লিখেছেন, ছাপার সময় হয়তো হর্ষই দীর্ঘ এর সমস্যা হয়ে গেছে, বা ঠিক মতো প্রুফ চেক হয়নি, হতেই পারে। তাহলে মনীষী বানান PSC যদি ভুল লেখে, তাহলে কি আমরা ধরে নেব যে মনীষী বানান পরিবর্তন হয়ে গেছে? তাহলে 2014 সালে PSCর কোশ্চেনে যদি মনীষী বানান ভুল থাকতে পারে,
তাহলে 2023 সালের পরীক্ষায় সম্পাদকীয় শব্দটা লিখতেও বা ছাপতেও পিএসসির ভুল হতে পারে, কারণ কোশ্চেনের বৈশিষ্ট্য বলছে এটা সাধারণ প্রতিবেদন হতে পারে না, একটা মন্তব্য দিয়ে কখনো সাধারণ প্রতিবেদন হয় না। আর 2014 সাল থেকে যে পরীক্ষা হয়ে আসছে তাতে 2 নম্বরে 200 শব্দের মধ্যে সম্পাদকীয় প্রতিবেদনই এসেছে। তাহলে এটা নিয়ে অহেতুক জটিলতা বাড়ানোর দরকার নেই। তোমরা যারা সাধারণ প্রতিবেদন লিখে ফেলেছো, আমি জানি না তাদের কি হবে, কিন্তু যারা সম্পাদকীয় প্রতিবেদন লিখেছো, যেরকম আমরা শিখেছি, তুমি ঠিক রাস্তাতেই আছো। তো এবারে উগ্র প্রাদেশিকতা ভারতের সামগ্রিক উন্নতির অন্যতম প্রধান অন্তরায়। দেখো, এই জায়গাটা সম্পাদকীয় প্রতিবেদনের প্রশ্ন পিএসসির কিন্তু খুব উন্নত প্রশ্ন। পিএসসির বাংলা ডিপার্টমেন্ট, আমি তোমাদের বলেছি, বরাবরই শ্রদ্ধার ডিপার্টমেন্ট। তারা কোশ্চেনের দিক থেকে অত্যন্ত আধুনিক, অত্যন্ত আধুনিক। এটা আমরা অন্যান্য বছরের প্রশ্নেও দেখেছি। তো সেখানে দেখা যাচ্ছে যে এই সম্পাদকীয় প্রতিবেদনের প্রশ্নে একটু জটিলতা থাকে, অনেকে ধরতে পারে না, একটু বুদ্ধি খরচ করতে হয়, সবাই ধরতে পারে না। যেমন ধরো, এ বিষয়ে একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 2017 সালের কোশ্চেন। 2017 সালে সম্পাদকীয় প্রতিবেদন কি এসেছিল? যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় স্বেচ্ছা মৃত্যু। এক্সেলেন্ট কোশ্চেন, এখনো এরকম গভীরতা নিয়ে প্রশ্ন আসেনি। যন্ত্রণা মুক্তির শ্রেষ্ঠ উপায় স্বেচ্ছা মৃত্যু। অনেকেই ভেবেছিল এটা আত্মহত্যা, কিন্তু আত্মহত্যা নয়, এটা হচ্ছে ইউথেনেসিয়া। সবে তখন পৃথিবীতে কয়েকটা দেশে আলোচনা চলছে একদম পুরো চরম পর্যায়ে। এখন একটি দেশে চালু হয়ে গেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মতো দেশে এখন এটা সম্ভব নয়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। তাহলে সেই আবহে পিএসসি এটা দিয়ে দিয়েছেন 2017 সালে। দেখো, এবারে যে এই প্রশ্নটা এসছে, উগ্র প্রাদেশিকতা ভারতের সামগ্রিক উন্নতির অন্যতম প্রধান অন্তরায়। আমার অত্যন্ত পছন্দের এই প্রশ্নটা। আমি খবর পেয়েছি, আমাদের অনেক ছাত্রছাত্রী বলেছে ক্লাসের মধ্যে নাকি, হলের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছে উগ্র প্রাদেশিকতা বলতে ঠিক কী বোঝাতে চাইছে। অর্থাৎ ভাবো, বাংলা চর্চা নিয়ে আমরা কোথায় আছি, শব্দের মানে বুঝতে পারছি না, উগ্রটা বুঝতে পারছি, প্রাদেশিকতা মানে কি? প্রাদেশিকতা শব্দটা এসছে প্রদেশ থেকে। প্রদেশ, দেশ শব্দের আগে উপসর্গ যোগ করে একটা নতুন শব্দ তৈরি করা হয়েছে প্রদেশ, আর সেখান থেকে পদান্তর করে এসছে প্রাদেশিকতা। অর্থাৎ আমাদের ভারতবর্ষ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তৈরি, সেখানে একটি কেন্দ্র সরকার থাকে আর অনেকগুলো রাজ্য সরকার থাকে। তো অনেকগুলো রাজ্য, আজকে যা হয়েছে, এত রাজ্য তো ছিল না, আস্তে 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 বেড়েছে। কেন বেড়েছে? আমাদের ভারতবর্ষের যে ভৌগোলিক পরিবেশ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সংস্কৃতি চর্চা, ভাষা এবং অন্যান্য বিষয়গুলো একটা রাজ্যের, একটা এলাকার সঙ্গে আরেকটা এলাকা মিলছে না। ফলে শুধু ভাষা নয়, তার সংস্কৃতি, তার অন্যান্য ব্যাপারগুলোকে মাথায় রেখে দেখা যাচ্ছে যে রাজ্যগুলো তৈরি হয়েছে। ভৌগোলিক অবস্থান এগুলো নিয়েও রাজ্য তৈরি হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত ঝাড়খণ্ড তৈরি হলো, উত্তরাখণ্ড তৈরি হলো, তেলেঙ্গানা তৈরি হলো, অন্ধ্রপ্রদেশ ভেঙে। তাহলে যখন একটা রাজ্য আলাদা হয়ে যাচ্ছে, তখন আরও অনেকের ইচ্ছা, সুপ্ত ইচ্ছা জাগরিত হচ্ছে, আমিও আলাদা হব। সংসারে যেমন ভাগ হয়, ভাই ভাই ভাগ হয়, প্রত্যেকেই ভাবে আমি আলাদা হলে খুব সুখে থাকবো, কিন্তু দেখা গেছে এটা অনেক সময় হয় না। কিন্তু দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলতেই থাকে। সেই হিসেবে যেহেতু অনেকে সাকসেস পেয়েছে, তাহলে অনেকের মধ্যেও সুপ্ত ইচ্ছা আস্তে আস্তে ফুটে বেরোয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গেই এই সমস্যা রয়েছে। দার্জিলিংকে গোর্খাল্যান্ড হিসেবে দাবি বহুদিনের, ওদিকে গ্রেটার কোচবিহার, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সমস্যা। কিছুদিন আগে সিকিম বলছে আমরা নিজেরা আলাদা রাজ্য হয়ে যাব। হ্যাঁ, এরপরে গুজরাট এবং গুজরাটের কিছু অংশ এবং আশেপাশের কয়েকটা রাজ্যের কিছু অংশ নিয়ে তারা বলছে এটা আমাদের সৌরাষ্ট্র রাজ্য হবে। এই যে রাজ্য হবে, আমি বলছি আমাকে রাজ্য দাও, এবং যদি কেন্দ্র সরকার সেটা অনুমোদন না করে,
তাহলে আমি উগ্রতা প্রদর্শন করছি, অবরোধ করছি, হিংসাত্মক কার্যকলাপে যুক্ত হয়ে যাচ্ছি। এগুলোই হচ্ছে উগ্র প্রাদেশিকতা, যে আমার দাবি আমার এলাকায় উন্নতির জন্য আমার দাবি মানতেই হবে। অর্থাৎ আমি আমার এলাকা নিয়ে ভাবছি, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা রাজ্যের থেকে যে কর আদায় হয়, সেই কর তো কিছুটা রাজ্যে থাকে, আর বেশিরভাগটাই বা একটা নির্দিষ্ট রেশিও আছে, সেটা কেন্দ্র সরকারের কাছে পৌঁছচ্ছে। কেন্দ্র সরকার প্রয়োজন অনুযায়ী যেখান থেকে যেরকম সমস্যা আছে সেখানে সেই টাকাগুলো বন্টন করে দিচ্ছে। তাহলে একটা সেন্ট্রালি টাকা বন্টন হচ্ছে, আর একটা রাজ্য সরকার নিজে খরচ করছে। দুভাবেই আস্তে আস্তে উন্নয়নটা হচ্ছে। কিন্তু যখনই আলাদা হয়ে যাচ্ছে, তখন সে ভাবছে যে আমার নিজের রাজ্য থেকে যে ট্যাক্স কালেকশন হবে সেটা দিয়ে আমি অনেক ভালো থাকতে পারবো। আসলে এটা যেমন একটা, এই চিন্তাভাবনাটাও অনেকের কাছে ঠিক, তেমনি আবার এর সঙ্গে অনেকের স্বার্থ জড়িত থাকে, যে আমি তো আগে কিছুই পাচ্ছিলাম না, কিন্তু যদি আমি আলাদা রাজ্য তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা নিজেদের মতো বেশ কিছু মানুষ খুব ভালো থাকতে পারবো। এটাও শোনা যায়, এটা আমার মত নয়, এটা শোনা যায়, অনেকে গোষ্ঠী স্বার্থেও এটা করতে চায়। তো যাই হোক, এই পয়েন্টগুলো তোমাকে দিতে হবে, কারণ সম্পাদকীয় প্রতিবেদন মানে অ্যানালিসিস করতে হয়, বিশ্লেষণ করতে হয়। সেখানে একটা ছোট্ট হেডলাইন দিতে হয়, 1 বা 2 শব্দে। হ্যাঁ, 1 বা 2 শব্দে একটা হেডলাইন দিতে হবে। আর সম্পাদকীয় শব্দের আক্ষরিক অর্থ তোমরা জানো, যে সম্পাদক কর্তৃক লিখিত প্রবন্ধ। তাহলে এটা হচ্ছে একটা এসে যেমন তোমরা লিখেছো, তার একটা হেডলাইন থাকে, আর তারপরে লেখা থাকে। ওই নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ এগুলো কিন্তু থাকবে না এখানে। তো এসের কি থাকে, শুরুর দিকে যে লেখাটা থাকে সেটাকে আমরা ভূমিকা বলি, মাঝখানে বিশ্লেষণ থাকে, শেষের দিকে উপসংহার। কিন্তু এখানে ভূমিকা, উপসংহার এই শব্দ দুটো লেখা হয় না, শুধু ঢালাও লিখে আসতে হয়, 3টে প্যারা বা 2টো প্যারাই লিখতে হয়। তো এটা তোমরা জানো কিভাবে লিখেছো। আমার আসলে এই যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আমি এখনো এই দুটো উত্তর তৈরি করে উঠতে পারিনি, সময়ের অভাবে। এগুলো একটু সময় লাগে, তো গুছিয়ে তো লিখতে হয়, অনেক জায়গাতেই দিতে হয় এগুলো। তো নিশ্চয়ই আমি ভবিষ্যতে ফিজিক্স বেলাতেও শেয়ার করে দেব, তবে একেবারে তোমাদের নিরাশ করব না, কারণ একটা দুটো কোশ্চেনের উত্তর, ছোট ছোট যে উত্তরগুলো আছে সেগুলো আমি তৈরি করে ফেলেছি। যেমন এর পরের কোশ্চেনটাই হচ্ছে সারমর্ম আর কি। এটা দেখো, এই যেটা পড়েছে বিদ্যাসাগরকে কেন্দ্র করে, এই প্রশ্নটি আমি কখনো করিয়েছিলাম, তোমাদের এখানে করিয়েছি কিনা আমার মনে নেই, কিন্তু কোথাও না কোথাও আমি করিয়েছি। আর আমি জানি এটা কোনো একটা পরীক্ষায় এসেছিল, সেই কোশ্চেন প্র্যাকটিস করাতে গিয়েই আমি এটা করিয়েছিলাম, এটা আমার মনে আছে। তো যাই হোক, সারা বছর তুমি যখন চর্চা করবে, তখন দেখবে কিছু না কিছু জিনিস কমন চলে আসবে। আচ্ছা, তো এইটা আমি তোমাদের বলে নিই, এটা হচ্ছে সারমর্ম, যাকে সারাংশ বা সারসংক্ষেপও বলি আমরা। প্রথমে কি করতে হয়, এটা পড়ে নিলাম, পড়ে নিয়ে দেখলাম বিষয়টা কি আছে না। অনেক বাঙালি আছেন বা অনেক ব্যক্তি আছেন যারা নিজেদেরকে খুব বড় বলে মনে করেন, আমিই সর্বজ্ঞ, আমিই সব জানতা, আমার প্রচুর ডিগ্রি আছে, আমার প্রচুর ধন সম্পদ আছে, আমার প্রচুর লোকবল আছে, অর্থাৎ আমি যা বলবো তাই, আমার কথাই শেষ কথা। এরকম অহংকারী ব্যক্তি আমরা প্রচুর দেখি, আর বাঙালিদের মধ্যে তো এগুলো আমরা দেখি, আমরা নিজের বাঙালি হিসেবে। এবারে এই প্রবন্ধে বলা হচ্ছে যে যত বড় লোক হোক না কেন, বিদ্যাসাগর চরিত একটা বই, এই বইটা যখন তাদের কাছে আনা হয়, তখন তারা যেই বিদ্যাসাগরের নামটা দেখে একেবারে ছোট হয়ে যায়। বিদ্যাসাগর, না বাবা, ওর তো দারুণ একটা লেখা, হ্যাঁ, খুব সুন্দর একটা লেখা, যে বিদ্যাসাগরের চরিত্রের কাছে যে কোনো বাঙালি হোক, যে কোনো বড় মানুষ হোক, তারা কিন্তু
ক্ষুদ্র হয়ে যান। কিসে ক্ষুদ্র? ব্যক্তিত্বে, তার চালচলনে, তার সাধারণ জীবনযাপনে, তার পাণ্ডিত্যে। কোনোটাই আমরা ছাপিয়ে যেতে পারি না, যত বড়ই হই না কেন। তো এখানে কি করতে হয়? প্রথমে বিষয়টা তো আমরা বুঝলাম, এরপরে এখানে শব্দ গুনতে হয়, শব্দ গুনে নিতে হয়। শব্দ গোনার সময় প্রথমে দেখতে হয় যে কোনো হাইফেন যুক্ত শব্দ আছে কিনা। আছে, এই যে একটা হাইফেন যুক্ত শব্দ আছে। এরপরে পুরো 1 2 3 করে গুনতে হয়। বাংলায় জানবে বিরাম চিহ্নগুলো অর্থাৎ দাড়ি কমাগুলো বাদ দিয়ে সবাইকে গুনতে হবে। তো এখানে 108টা শব্দ আছে। 108টা শব্দ 3 দিয়ে ভাঙলে তুমি এখানে 35 পাবে। 36, 36 পাবে। যদি 108টা থাকে, আমি গুনলাম মনে হয় 108টা হবে। হ্যাঁ, তাহলে 35-36টা শব্দে তোমাকে করতে হবে। একটা শব্দ কম লিখতে পারো, কিন্তু চেষ্টা করবে বেশি না লেখার। একটা দুটো বেশি হলে আর কি করা যাবে, এতে কিছু হয় না খুব একটা। কিন্তু মনে রাখতে হবে আমাকে সীমার মধ্যেই থাকতে হবে। একটা জিনিস খেয়াল করো, এবছর একটা জিনিস প্রশ্নে দেওয়া হয়েছে, উপযুক্ত শীর্ষনাম দিন। এটা কিন্তু অন্য বছর থাকে না। অর্থাৎ অনেকেই আছে যারা সারাংশের একটা হেডলাইন দিতে হয়, এটা অনেকে দেয় না। এর কারণ তারা নিজেরা নয়। বাজারে যে সমস্ত বইগুলো আছে, কোনো বইতে সারাংশের হেডলাইন দেওয়া আছে, কোনো বইতে সারাংশের হেডলাইন দেওয়া নেই। এগুলো ওই বই যারা লিখেছেন তাদের ভুল। কিন্তু সারাংশ লিখলে হেডলাইন দিতে হয়, এটা আমরা বহু বছর থেকে বলে আসছি। কিন্তু আমি একা তো আর সবাইকে পড়াচ্ছি না, আর আমার কথা সবাই মানবে কেন? নাও মানতে পারে। তো পিএসসির এক্সামিনাররা যখন কপি চেক করছেন, তারা দেখছেন কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। তাহলে কি তারা চান যে সবাই ঠিকঠাক নিয়মেই লিখুন এবং ভালো নম্বর পান, চাকরি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাক ভালো নম্বর পেয়ে, সেটাই তো তারা চান। সেই হিসেবে আমাদের সুবিধার জন্যই এটা কিন্তু করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে গুনে নিলে 1/3 গুনে নিলে নিয়ে একটু রাফ করবে। এবছর শুনলাম 6টা পেজ দেওয়া হয়েছে, তাতে অসুবিধা নেই। 3টে পেজে 3 পাতাতে তোমার পরীক্ষা হয়ে যাবে। 3 পাতা মানে 6টা পেজ, হ্যাঁ 6টা পৃষ্ঠা। 3 পাতা মানে 6টা পৃষ্ঠা, এপিঠ ওপিঠ ধরে 1 পৃষ্ঠ মানে পিঠ, তাহলে 6টা পিঠ পাচ্ছ তুমি, 6 পিঠেই হয়ে যায় পরীক্ষা। তো এরপরেও 2-3টে পাতা থাকবে শেষের দিকে। ব্যাক সাইডটা বাদ দিয়ে তুমি রাফ করতে পারো। ব্যাক সাইডটা যদি রাফ যারা করেছো তারা নিশ্চয়ই উত্তরের কোয়ালিটি ভালো হবে, কারণ এটা একবারে লেখা একটু কঠিন আছে। তো যাই হোক, এর আমি একটা উত্তর করে দিচ্ছি, এই জন্য আর বেশি আলোচনা করছি না। দেখো, এটা আমার মতে, কিন্তু কোনো উত্তরই একদম চূড়ান্ত উত্তর নয়। কোনো উত্তরই চূড়ান্ত উত্তর নয়। এর থেকেও হয়তো তোমরা যেটা লিখেছো সেটা ভালো। এটা আমি তাৎক্ষণিকভাবে করেছি, আমাকে দিতে হবে তাই। এখানে 35টা শব্দ আছে, আমি হেডলাইন দিয়েছি মহত্ব। অনেকেই নিজেদেরকে মহান মনে করেন, এর মধ্যে বাঙালির সংখ্যাও কম নয়। এরা যত বড়ই হন না কেন, বিদ্যাসাগরের পাশে তাঁরা অত্যন্ত নিষ্প্রভ। নিষ্প্রভটা তুমি লিখতে পারো ফিকে, লিখতে পারো। তার ব্যক্তিত্ব অহংকারী ব্যক্তিদের একেবারে ছোট করে দেয়। কাজের মাধ্যমেই বিদ্যাসাগর অমরত্ব পেয়েছেন। এটা আমি যখন লিখেছি আমার আর একটু বড় ছিল, আমি এডিট করে 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 1/3 অ্যাডজাস্ট করেছি। মনে রাখবে, অনুচ্ছেদে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো কিন্তু সব আনা যাবে না। তাতে কি হয়, উদাহরণগুলো চলে আসে, সেটা আনা যাবে না। তো এটা একটু মোটামুটি বুঝে নাও। এরপরে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণের উত্তর আমি এখনো রেডি করতে পারিনি। তো বোধ পরীক্ষণে তোমরা জানো যে কিভাবে করতে হয়। একটা অনুচ্ছেদ, তার 4টে প্রশ্ন। তো এই উত্তরগুলোর সব এখানে রয়েছে,
দেখো আমাদের যে ক্যান্ডিডেট এটা করেছে সে কিন্তু এই আন্ডারলাইন করেছে, দেখছো ছোট ছোট করে, সে এখান থেকে ট্রেনিং পেয়েছে। তো প্রত্যেকটা উত্তর কোথায় কি আছে, ধরো কয়ের উত্তর কোথায়, ক্ষয়ের উত্তর কোথায়, এগুলো তোমাকে এখান থেকে একটু একটু নোট করে নিতে হবে, মানে আন্ডারলাইন করে নিতে হবে। নিলে তুমি বুঝতে পারবে যে এই জায়গাগুলো এই উত্তর রয়েছে। এরপরে প্রত্যেকটা উত্তর তোমাকে বুঝে নিয়ে সামান্য ক্লু আছে, সামান্য তুমি ইঙ্গিত পাবে, সেটাকে বেস করে তোমাকে উত্তরটা লিখতে হবে। আমি এই উত্তরটা তৈরি করার পরে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, তো এইটা আমার এখনো রেডি করা হয়নি, নিশ্চয়ই দেবো, প্রতি বছর আমরা এটা দিয়ে থাকি। একটা জিনিস খেয়াল করতে হয় যে এখানে যে 4টে আনসার রয়েছে একটার সঙ্গে আরেকটা যেন মিশে না যায়, একটার সঙ্গে আরেকটার আনসার যেন মিশে না যায়। বোধ পরীক্ষণে একটা নিয়ম হচ্ছে, এখানে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা উপভোগ করতে গিয়ে তুমি যেন উশৃঙ্খল হয়ে পড়ো না। সেটা কি স্যার? সেটা হচ্ছে যে তুমি এক একটা উত্তর অনেক করে লিখলে, সময় অপচয় হয়ে গেল, তুমি তখন পরে অনুবাদটা রয়েছে সেটা তোমার নম্বর যেখানে সবচেয়ে বেশি আসে সেটা কিন্তু কমে যাবে। তাহলে কি করতে হবে? 30 মিনিট তো তুমি পাচ্ছই। তো আমি জানি যেহেতু এর আগে সারমর্ম আছে, এর পরে অনুবাদ আছে, দুটো থেকে কিছু কিছু সময় নিয়ে এতে একটু সময় বেশি দিতে হয়। 10 মিনিট বেশি ধরি আমি সব সময়। তাহলে এমনি 30 মিনিট তুমি পাচ্ছিলে, তার সঙ্গে আর 10 মিনিট দিলাম, 40 মিনিট। তাহলে অনুচ্ছেদ পড়া, উত্তর লেখা, যদি আমি হিসেব করে দেখি এক একটা উত্তরের জন্য তুমি তো 10 মিনিট পাবে না, 4টে প্রশ্ন মানে 40 মিনিট ধরে নাও, তাহলে এক একটা 10 পড়ে। কিন্তু তুমি খালি তো উত্তর লিখবে না, অনুচ্ছেদ পড়বে, তার থেকে সেটা বুঝবে, সেখান থেকে উত্তর খুঁজবে, তারপর তো লিখবে। তাহলে মোটামুটি 7 মিনিটের আশেপাশে তুমি সময় পাবে এক একটা উত্তর লেখার জন্য। তাহলে 7 মিনিটে কতটা লিখবে তোমাকে তো ভাবতে হবে, ভেবে ভেবে লিখতে হবে। এই জন্য বোধ পরীক্ষণে যেহেতু কোনো ওয়ার্ড লিমিট নেই, তাই তোমাকে মনে রাখতে হবে যে আমি পাতার পর পাতা লিখব না, উত্তরগুলো মোটামুটি এরকম মাপে হলেই হয়ে যায়। 5-6টা বাক্য, 6-7টা বাক্য, তার বেশি লেখার দরকার পড়ে না। কারণ তুমি যখন তার বেশি লিখবে দেখবে আবল তাবল লেখা চলে আসছে। এবং এরমও হতে পারে যে প্রথম উত্তরটা বড় হলো, 3 নম্বর উত্তর বা 4 নম্বর উত্তরে তোমার প্রথম উত্তরের অনেক উত্তর মিশে গেল, অনেক লেখা মিশে গেল, সেটা আরও খারাপ। এই জন্য ছোটো উত্তর হলে ভালো। আমি আবারও বলছি, এই উত্তর রেডি করে আমি শেয়ার করে দেবো। এরপরে আসি, দুটো অনুবাদ ছিল, আমি একটা অনুবাদের উত্তর রেডি করে নিয়ে এসেছি, এই জন্য এখানে একটা দেখাচ্ছি, পরে আর একটা উত্তর রেডি করে আমি দিয়ে দেবো। তো এখানে দেখা যাচ্ছে যে আই লাভ চিলড্রেন, এটা দিয়ে শুরু হয়েছে যেটা। আর একটা আছে 2 নম্বরে যেটা ছিল, ক্ষয়ে যেটা ছিল, সেটা হচ্ছে বাংলা ভাষার পাশাপাশি আমরা ইংরেজি শিখি, আর যদি হিন্দি ভাষা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে চালু হয় তাহলে কি হতে পারে, কি সুবিধা কি অসুবিধা, এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ ছিল। তো যাই হোক, আমি প্রথমেরটা এখানে করে দিয়েছি। তাহলে আমাদের কি করতে হয়, অনুবাদের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ আর ভাবের অনুবাদ, এই দুটো অনুবাদ চলে। ভাবের অনুবাদে নম্বর বেশি আসে এবং এটা হায়ার স্টাডিতে ভাবের অনুবাদের গুরুত্ব সবচেয়ে বেশি, তোমরা সেটা নিশ্চয়ই করবে। তো এখানে কোনো হেডলাইন লাগে না, অন্য কোনো ঝামেলা নেই, ওয়ার্ড লিমিটের কোনো ব্যাপার নেই, শব্দ সংখ্যা গুনতে হয় না। হ্যাঁ, তাহলে তুমি খালি পড়বে আর এটা বাঙালিদের জন্য তাদের মতো করে তুমি লিখে দেবে, এই তো ব্যাপার। তবে এটা খুবই সোজা, ছেলেমেয়েরা খুব ভালো লিখেছে বললো, আমারও খুব ভালো লেগেছে। তোমরা পরীক্ষা ভালো দিলে তো আমাদেরই ভালো লাগে। আরেকটা জানবে, তোমরা চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দাও, তোমরা চাকরি পেলে আমরা কি খুশি হই না? ঠিক তেমনি চাকরি তো সবাই পাবে না। 5,000 জনকে ডেকেছে ধরে নাও, 4,960, পরে আরও কিছু জনকে ডাকা হয়েছে, তো সবাই চাকরি পাবে না। তো যারা পাবে না তারা যে দুঃখটা পায়, সেই দুঃখের আমরাও অংশীদার। সাকসেসটা সবাই দেখে, কিন্তু যে পেলে না তার জন্য আমরাও কিন্তু সমব্যথী। তো আমরা চাইবো যে প্রত্যেকেই আজকে না হোক কালকে, কালকে না হোক পরশুদিন একটা না একটা চাকরি পাক। পরিশ্রম করে গেলে চাকরি তোমার যে কোনো একদিন হবে, কিছু না কিছু হবে, এটা আমরা দেখেছি। যারা ধৈর্য ধরে পড়ে থাকে তারা কিন্তু চাকরি পাবেই কিছু না কিছু। হ্যাঁ, তো ধরো এবছর যে পরীক্ষা হলো তাতে আমাকে এখনো পর্যন্ত কেউ বলেনি যে স্যার পরীক্ষা ভালো হয়নি।
প্রত্যেকেই বলেছে ভালো পরীক্ষা হয়েছে। এবং ফিজিক্স বালার উপরে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দেখি, ছেলেমেয়েরা খুবই সাহায্য পাচ্ছে এখান থেকে, এটা আমাদের উদ্দেশ্য সফল হওয়ার পথে আস্তে আস্তে, এবং আমরা জানি এখান থেকে ভালো সাকসেস এক সময় আসবে, কারণ আমাদের ছেলেমেয়েরা রেগুলার ক্লাস করছে। যাই হোক, এটা হচ্ছে কি করবে, একটু রাফ করে নিলে ভালো হয়, নিয়ে তারপরে একটু এডিট করবে। এডিট করা মানে কি, একই শব্দ বারবার না লেখা, সাধু চলিত না মেশানো, এটাই তো ব্যাপার। তো একটা উত্তর আমি বানিয়েছি, একটু দেখে নাও। সেটা হলো, আমি শিশুদের খুব ভালোবাসি। রাষ্ট্রপতি ভবনে তাদের সঙ্গে কখনো সরাসরি, কখনো দূরেক্ষণ কথোপকথনে কিছুটা সময় কাটিয়েছিলাম। এই দূরেক্ষণ কথোপকথন, এটা হচ্ছে ভিডিও কনফারেন্সের বাংলা। ভিডিও কনফারেন্স, এটা হচ্ছে দূরেক্ষণ কথোপকথন। তোমরা হয়তো অনেকে এটা জানতে না, অনেকেই হয়তো ভিডিও কনফারেন্স লিখে দিয়েছো। ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে ভিডিও কনফারেন্স বাংলা হরফে লিখে দেবে। তো কখনো দূরেক্ষণ কথোপকথনে কিছুটা সময় কাটিয়েছিলাম। তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অনেক মতামত পেয়েছিলাম। আমরা অনেক সময় বড় সমস্যাগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এড়িয়ে যাই। এ বিষয়ে তাদের তীক্ষ্ণ পর্যবেক্ষণের জন্য তাদের বোধের প্রশংসা করতেই হয়। দিল্লিতে বসে মনে হয় তাকে অগ্রাধিকার দেব, সেটাই সমস্যা, অন্য কিছু তেমন গুরুতর নয়। কিন্তু এত বড় দেশে বিভিন্ন রাজ্যে অনেক সমস্যা আছে। যখন একজন চাষির কাছ থেকে জানতে পারি গ্রামে তিনি কিভাবে সন্তানের সুশিক্ষার জন্য পরিশ্রম করে চলেছেন, তখন এই দেশের বৈচিত্র্য আমাকে অভিভূত করে। আচ্ছা, চাষি বানানটা এখন হাস্যইকার হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার টাইপে একটু ভুল হয়েছে, আমি খেয়াল করিনি। যাই হোক, এই হচ্ছে তোমার অনুবাদের সম্ভাব্য উত্তর, কারণ এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। তুমি যেটা লিখবে ওটাই ঠিক। ওকে, তুমি যেটা লিখবে সেটাই ঠিক, কারোটা কারো কপি করতে নেই, কারণ ডেসক্রিপটিভ রাইটিংয়ের এটাই বৈশিষ্ট্য। যাই হোক, এই ছিল আমাদের আজকের প্রশ্নের অ্যানালিসিস, পর্যালোচনা। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে, আরও ভালো হবে। প্রচুর পরীক্ষা সামনে আসছে, পরীক্ষার মরশুম শুরু হয়ে গেছে, এরপরে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো আছে, এবং আশা করছি আমরা এর মাঝখানেও অনেক পরীক্ষার নোটিফিকেশন হয়ে যাবে। তো ভালো করে পড়তে থাকো, আর ফিজিক্স বলার ক্লাস বেশি বেশি করে করতে থাকো। যেখানে সমস্যা আছে আমাদের জানাবে, আমরা সেইভাবে তোমাদের সাহায্য করতে থাকবো। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে প্রত্যেকেই ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা, আরও আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।